আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক শিখব। এই নতুন একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন। সো ওয়েভস বা তরঙ্গ আমরা সবাই নাম শুনেছি। বাট ওয়েভ কি? মনে করেন আপনি যখন কথা বলতেছেন তখন একটা আপনার ভোকাল কর্ড যেটা থাকে সেই ভোকাল কর্ড ভাইব্রেট হয় এবং আশেপাশে যেই বায়ু আছে সেটা কি থাকে? সে বায়ুটা নরমালি স্থিতিশীল অবস্থায় থাকে। যখন ভোকাল কর্ডে ভাইব্রেশন শুরু হয় আপনার কথা বলার পরে বায়ুর ওই স্থিতিশীল অবস্থাটা চেঞ্জ হয়। সে তখন আর যেই প্রিভিয়াস পজিশনে ছিল সে আর ওই প্রিভিয়াস পজিশনে থাকে না। তখন সে একটা নতুন চেঞ্জেস আসে, সেটাতে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। সো ওয়েভ হইতেছে এই ডিস্টারবেন্সটা বা একটা দোলন সৃষ্টি হতে পারে। ওয়েভ হইতেছে এই ডিস্টারবেন্স বা অসিলেশন যার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়। এনার্জি ট্রান্সফার হয় এবং এই যে ট্রান্সফারটা এটা কখনো আইদার স্পেসের মাধ্যমে হবে অথবা কোনো মাধ্যমে হতে পারে। মাধ্যম বলতে বায়ু মাধ্যম বা পানির মাধ্যম হতে পারে। তো এটাই হইতেছে ওয়েভ। ওয়েভ ইজ বেসিক্যালি ডিস্টারবেন্স অর অসিলেশন দ্যাট ট্রাভেলস থ্রু ম্যাটার অর স্পেস। ম্যাটার বলতে এখানে মিডিয়াম বোঝানো হইতেছে। আপনি চাইলে মিডিয়ামও লিখতে পারেন। মিডিয়াম বলতে মাধ্যম। বায়ু মাধ্যম বা পানি মাধ্যম এরকম কোনো মাধ্যম আর স্পেস। স্পেস বলতে আপনার মহাকাশে বা ভ্যাকুয়াম এরকম জায়গায় বুঝাইতেছে যে ট্রাভেলস থ্রু ম্যাটার অর স্পেস অ্যাকম্পানিড বাই ট্রান্সফার অফ এনার্জি। সো ওয়েভ বেসিক্যালি এনার্জি ট্রান্সফারের জন্য ইউজ হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন যে ওয়েভ দুইভাবে ট্রান্সফার হতে পারে, এক ম্যাটারে আরেকটা হচ্ছে স্পেসের মাধ্যমে। তো সেইখানে যাওয়ার আগে আমি ওয়েভের কিছু বেসিক প্রপার্টিজের কথা বলতে চাই। সো মনে করেন এই ছবির দিকে, এই ছবিতে কি হইতেছে, একটা ওয়েভ দেখতে পারতেছি আমরা। এই ছবিতে এই ওয়েভটা আপাতত এই দিকে বিস্তার করতেছে। মনে করেন এখানে এটা শেষ হয়নি, এখান থেকে ওয়েভটা আবার যেতেছে, এভাবে আরো কয়েকটা অসিলেশনের পরে ওয়েভটা এখানে বিস্তার হতেছে। তো ওয়েভটা এই ডিরেকশনে কনস্ট্যান্টলি বাড়তেছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে ওয়েভটা বিস্তার হচ্ছে বা ওয়েভটার প্রপাগেট হচ্ছে। জিনিসটা আপনি প্রপাগেট শব্দটা অনেকেই দেখে হয়তো কনফিউজ হবে। সো ওয়েভটা যখন আমি বলবো প্রপাগেট হচ্ছে অর্থাৎ ওয়েভটা এই বরাবর কনস্ট্যান্টলি বেড়ে যেতেছে। এই ডিরেকশনের দিকে ওয়েভটা, এই ডিরেকশন দিকে ওয়েভটা প্রপাগেট হচ্ছে বা ওয়েভটা বিস্তার হচ্ছে। এখন ওয়েভটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে সে যে সর্বোচ্চ যেই উচ্চতার ইয়াতে আসলো এটাকে ক্রেস্ট বলা হয়। আবার এখান থেকে সে ওয়েভটা আবার এখান থেকে স্টার্ট করে সে আবার এই পয়েন্টে আসলো সর্বনিম্ন, এটাকে থ্রু বলা হয়। এবং এখান থেকে সে আবার আরেকটা ক্রেস্টের কাছে পৌঁছালো অ্যান্ড সেখান থেকে সে আবার এই পয়েন্টে শেষ হলো, সেখান থেকে স্টার্ট হলো অ্যান্ড দেন এখানে আরেকটা হলো। এতটুকু এখান থেকে এই যে এতটুকু একটা অংশতে একটা ক্রেস্ট কমপ্লিট করে অ্যান্ড স্ট্রে কমপ্লিট করে সেটাকে অসিলেশন বলা হইতেছে। আর অর্থাৎ অসিলেশন বলতে একটা দোলন সম্পূর্ণ হয়। আবার এই অসিলেশন কমপ্লিট করার পরে সে যে আবার এই পয়েন্টে আসতেছে, এখান থেকে এতটুকু দূরত্ব, এক ক্রেস্ট থেকে আরেক ক্রেস্টের দূরত্বকে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি ম্যাথামেটিক্সে। সো তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা বুঝলাম যে এক ক্রেস্ট থেকে আরেক ক্রেস্টের দূরত্ব। আবার মনে করেন ওয়েভটা শুরু হয়েছিল এখানে, তার সর্বোচ্চ উচ্চতা এই বিন্দুতে এসে তে একটা উচ্চতা পালন করলো। এই উচ্চতাটাকে অ্যামপ্লিটিউড বলা হয় এবং অ্যামপ্লিটিউডকে এ দ্বারা প্রকাশ করা, অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউডে হচ্ছে প্রকাশ করা হয় এ দ্বারা। সো এইসব বেসিক কিছু জিনিস আমাদের সামনে ম্যাথামেটিক্সে লাগবে এবং আমরা এই চ্যাপ্টারে প্রায় বলবো, তো সেই জন্য আমি জিনিসটা দেখাই দিলাম। এখন আমরা জানবো টাইপস অফ ওয়েভস। ওয়েভস দুই ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভস। সো ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভস কোনটা, আমি এই সংজ্ঞাতে বলেছিলাম যে ওয়েভস আইদার ম্যাটার, এই সঙ্গে বলছেন যে ওয়েভস আইদার মিডিয়ামে পাস হয় অথবা স্পেসের মাধ্যমে পাস হয়। স্পেস বলতে ভ্যাকিউম বুঝাইতেছে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হচ্ছে একটা স্পেশাল ওয়েভ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। সে স্পেসেও প্রপাগেট হতে পারে, আবার যে কোনো মিডিয়ামেও হতে পারে, প্রপাগেট হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ওয়েভসটার ক্ষেত্রে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ, একটা স্পেশাল টাইপের ওয়েভ যেটা ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এটা তৈরি হয় চার্জ পার্টিকেল থেকে। সো এই ওয়েভসটা মনে করেন এই ছবিটার দিকে যদি আপনি দেখেন যে এই ওয়েভসটা জেড অক্ষ বরাবর বিস্তার করতেছে বা প্রপাগেট করতেছে। এখন আমি যদি ধরি এটা ওয়াই অক্ষ এবং এটা যদি আমি এক্স অক্ষ ধরি, সেই ক্ষেত্রে এই আমি কি বলছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড। তো এইটা যদি ম্যাগনেটিক ফিল্ডকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং ইলেকট্রিক্যাল ফিল্ডকে ই দ্বারা প্রকাশ করা হয়। সো ইলেকট্রিক্যাল ফিল্ডটা যদি আমার এক্স অক্ষর এভাবে এই বরাবর 90 ডিগ্রি থাকে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রি থাকে অ্যান্ড সেটা যদি জেড অক্ষ বরাবর প্রপাগেট করতে থাকে, সেই ক্ষেত্রে সেটাকে আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলতে পারি। তো এটা সম্পর্কে আপাতত এতটুকু জানলেই হবে। এটা নিয়ে আরো অনেক ডিটেইলসে আমরা নেক্সট সেমিস্টারে আপনারা জানতে পারবেন। সো এখন হইতেছে সেকেন্ড যে হইতেছে ওয়েভের টাইপ, সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ কোনগুলা? মনে করেন আমি প্রিভিয়াস বলছিলাম, একটু কাইন্ডলি রিমাইন্ড করেন যে সকল
যে সকল ওয়েভস ট্রান্সফার হতে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। তার মানে মেকানিক্যাল ওয়েভস এর অপোজিট, যে সকল ওয়েভস প্রপাগেট হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন হয় সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভস। এখন এই মিডিয়ামটা আপনার বায়ু হতে পারে, পানি হতে পারে, বা অন্য কোনো যে কোনো একটা মাধ্যম হতে পারে। তো এটাকেই মেকানিক্যাল ওয়েভস বলা হয়। মেকানিক্যাল ওয়েভস দুই প্রকার। মেকানিক্যাল ওয়েভসের একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস। ট্রান্সভার্স ওয়েভ কোনটা? ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে যখন কোনো একটা ওয়েভের প্রপাগেশন, বা অ্যাগেইন প্রপাগেশন শব্দের অর্থ বিস্তার বলতেছে, এখানে এই ওয়েভটার প্রপাগেশন এই ডিরেকশনের দিকে ওয়েভটার বিস্তার হইতেছে। সো কোনো একটা ওয়েভের প্রপাগেশন যদি এই ডিরেকশনের দিকে হয়, এবং কোনো একটা ওয়েভের প্রপাগেশন যদি তার 90 ডিগ্রি আকারে হতে থাকে, বা পারপেন্ডিকুলার বা সমকোণে হতে থাকে, তখন সেই ওয়েভটাকে ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। পারপেন্ডিকুলার ওয়ার্ডটার মানেই হচ্ছে সমকোণ। আপনি চাইলে এটাকে রাইট অ্যাঙ্গেল লিখতে পারেন। রাইট অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি বোঝানো হয়। সো বেসিকলি কোনো একটা ওয়েভের ডিস্টারবেন্স, কোনো একটা ওয়েভসের দোলন যদি তার প্রপোগেশনের 90 ডিগ্রি বা সমকোণে থাকে, তখন তাকে আমরা ট্রান্সভার্স ওয়েভস বলি। এটাকে ইংলিশে দেওয়া আছে। আর লংজিটিউডাল ইউজ একটা হচ্ছে লংজিটিউডাল ওয়েভস। লংজিটিউডাল ওয়েভস হইতেছে যেই ওয়েভসের দোলন এই ডিরেকশনটা এই দিকে, এবং এটার দোলন হইতেছে এতটুকু। সো যেই ওয়েভসের দোলনগুলা আপনার প্যারালাল আকারে বা সমান্তরাল আকারে হয়, তাকে আমরা লংজিটিউডাল ওয়েভস বলি। তাহলে আমি একবার রিক্যাপ করি। ট্রান্সভার্স ট্রান্সভার্স ওয়েভের অসিলেশন পারপেন্ডিকুলার হয়, আর লংজিটিউডাল ওয়েভসের অসিলেশনগুলো প্যারালাল হয়। সো এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আর প্রিভিয়াসলি কি বলে মেকানিক্যাল এবং ইলেকট্রোম্যাগনেটিক তো বললামই। এখন হচ্ছে আমরা নতুন একটা টপিক শিখবো, সিম্পল হারমোনিক মোশন। ওকে, এখন মনে করেন আপনার কাছে এরকম কোনো একটা বস্তু এম ভরের একটা বস্তু এরকম ঝুলানো আছে। এখন এই বস্তুটাকে নিজের মতো স্থিতিশীল একটা অবস্থায় আছে, কোনো মুভমেন্ট করতেছে না, নিজের মতো একটা স্থিতিশীল এবং স্থির অবস্থায় আছে। কিন্তু কেউ একজন করলো কি, এই বস্তুকে এখান থেকে নিয়ে এই ডিরেকশনে আনলো, অর্থাৎ এখন এই বস্তুটা এই বরাবর আছে। তো এখন কি হলো, এই বস্তুর মধ্যে কিছু বিভব শক্তি জমা হবে। কারণ বিভব শক্তি যেহেতু জমা হবে, তখন বস্তুকে ছেড়ে দিলে বস্তুটা আবার এই ডিরেকশনে ফেরত আসবে। বস্তুটা এখন এই ডিরেকশনে ফেরত আসবে, কিন্তু যেহেতু তার মধ্যে বিভব শক্তি আরও বেশি জমা আছে এম ভরের কারণে, বস্তুর বিভব শক্তি অনেক বেশি থাকবে কম্পারেটিভলি, সেই কারণে সে আবার এই সাইডে আসবে, অ্যান্ড দেন তাকে এইখানে একটা সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করবে। সো এখান থেকে তার যতটুকু দূর অতিক্রম করবে, এই স্থিতিশীল অবস্থা থেকে সে যতটুকু দূর অতিক্রম করবে, এখান থেকেও সে আবার ফেরত আসার সময় একই ডিস্টেন্সটা অতিক্রম করবে, অ্যান্ড দেন সে কন্টিনিউয়াসলি এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবে। তার ডিরেকশনটা অলওয়েজ স্থিতিশীলতার দিকে থাকবে অ্যান্ড কনস্ট্যান্টলি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবে। সো এইটাই হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। এখন আমরা যদি আমরা ইংলিশে দেখি, তাহলে দেখেন কি বলা আছে। সিম্পল হারমোনিক মোশন ইন ফিজিক্স ইজ এ রিপিটিটিভ মুভমেন্ট ব্যাক। রিপিটিটিভ বলতেছে যে পুরো পর্যায়কালে যেটা বারবার একই টাইপের মুভমেন্ট করতেছে ব্যাক অ্যান্ড ফোর্থে, লাইক সে একবার সামনে যাচ্ছে অ্যান্ড দেন আবার পিছিয়ে যাচ্ছে। সো কনস্ট্যান্টলি একই টাইপের মুভমেন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছে থ্রু অ্যান ইকুইলিব্রিয়াম বলতে স্থিতিশীল অবস্থা থেকে। সো প্রথমে তো বস্তুটা স্থিতিশীল অবস্থায় ছিল। সো স্থিতিশীল অবস্থা থেকে বস্তুটা একটা রিপিটেটিভ মুভমেন্ট পেয়েছে, যার কারণে তার একটা মোশন ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন হইতেছে। সেটা সেন্ট্রালের দিকে হতে পারে, এটা সেন্ট্রাল বুঝাইতেছে। সো এই ক্ষেত্রে তার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন ওয়ান সাইড, অর্থাৎ এই এক সাইডে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হইতেছে, আরেক সাইডেও যেই ডিসপ্লেসমেন্টটা হবে ম্যাক্সিমাম, সেই দুইটা ইকুয়াল হবে, ইজ ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন দ্য আদার সাইড। সো আশা করি সিম্পল হারমোনিক মোশন বুঝছেন, এটাই ছিল সংজ্ঞাটা। আর এখন আমরা শিখবো হুকস ল। সো হুকস ল কি বলছে, মনে করেন আপনার কাছে এরকম একটা বস্তু আছে, বস্তুটাকে আপনি এফ বলে প্রয়োগ করলেন। এখন কি হলো, বস্তুটা আর এত সুন্দর অবস্থা থাকলো না, তার মধ্যে কিছু একটা বিকৃতি আসলো। বিকৃতিকে এখানে আপনি ডিফর্মেশন বলা হবে। এই ডিফর্মেশন ওয়ার্ডটা আপনি অনেক বেশি দেখবেন। তো এটাকে বিকৃতিটাকে এই ডিফর্মেশন লেখা হইতেছে। সো এই বস্তুটাকে একটা বিকৃতি হলো। এখন দেখেন এই বস্তুটা, এক সেকেন্ড, ওকে, এই বস্তুটা একটা বিকৃতি হলো, এরকম একটা বিকৃতি হলো। সো বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম, বস্তুকে বিকৃতি হওয়ার কারণে এতটুকু সে ডিস্টেন্স অতিক্রম করলো। ফার্স্টে এখানে ছিল বস্তুটা, এখন তার এক্স ডিস্টেন্স অতিক্রম করলো, সে একটা এক্স ডিস্টেন্স অতিক্রম করলো। সো বলটাকে যখন সরাই দিব তখন বস্তুটা আবার এই দিকে ফেরত আসবে। তখন তার প্রিভিয়াস যেই শেপটা ছিল, অর্থাৎ এই শেপে সে ফেরত আসবে, অর্থাৎ এখানে যেই একটা ডিফর্মেশন হলো, এই বরাবর একটা আবার ডিফর্মেশনটা ফেরত আসছে। সো হুকস বলতেছে যে
যখন কোনো একটা রিলেটিভলি স্মল বস্তুকে যখন বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার কারণে তার যে ডিফর্মেশন হয় সেই ডিফর্মেশনের সমানুপাতিক, এবং বল প্রয়োগ করা হলে ওর যে ডিফর্মেশনটা সেটা চেঞ্জ হয়ে যায় এবং তার যে অরিজিনাল শেপ ছিল সেই অরিজিনাল শেপে ফেরত আসে। আমি আরেকবার রিপিট করি, হুকস ল বলতেছে যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, তার মধ্যে যে ডিফর্মেশনটা হয় বা বিকৃতিটা হয়, এই যে বিকৃতিটা, সেই ডিফর্মেশন হয়, সেই ডিফর্মেশনটা ওই বল প্রয়োগের সমানুপাতিক, এবং এই বল প্রয়োগের কারণে এবং এই বলটাকে যদি আমি রিমুভ করি, প্রিভিয়াসলি বল প্রয়োগ করার পর সেটাকে যদি রিমুভ করা হয় সেক্ষেত্রে তার পুরান যে অবস্থাটা, অর্থাৎ পুরান যে প্রিভিয়াসলি এরকম একটা অবস্থা ছিল সেই অবস্থায় সে ফেরত আসে। সো এটাই এখানে ইংলিশে বলা আছে, ফর রিলেটিভলি স্মল ডিফর্মেশন অফ অ্যান অবজেক্ট দ্য ডিসপ্লেসমেন্ট অর সাইজ অফ দ্য ডিফর্মেশন, অর্থাৎ ডিফর্মেশনের যে ডিসপ্লেসমেন্টটা হয় ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফর্মিং ফোর্স, or load. Under these conditions, the object the object returns to its original shape and size upon the removal of the load. সো আশা করি আপনারা বুঝছেন, এটাই হচ্ছে আপনার হুকস ল। এখন হুকস লকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি হয়, হুকস লকে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটাকে আমি ধরলাম এফ বল প্রয়োগ করা হয়েছে এবং তার যেই স্মরণ হয়েছে সেটা এক্স, এবং তার সাথে একটা মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে? কারণ আপনি যখন বলটা প্রয়োগ করতেছেন তার বিকৃতি হয়, কারণ বিকৃতি হওয়ার পরে সে বলটাকে রিমুভ করার পরে কিন্তু সে আবার এই পজিশনে, প্রিভিয়াস পজিশনে ফেরত আসে, সেই ক্ষেত্রে তার স্মরণটা কিন্তু বল প্রয়োগের বিপরীত দিকে। সেই জন্য আমাকে একটা ইয়া দিতে হবে, এফ ইকুয়াল টু মাইনাস এক্স। আবার আপনি এটাও ভাবতে পারেন যে যখন একটা স্প্রিং থাকে, আমরা যখন স্প্রিংটাকে টান দেই, স্প্রিংটা কিন্তু প্রিভিয়াস পজিশনে ফেরত যাওয়ার একটা প্রবণতা থাকে। সো আপনি বল প্রয়োগ করে স্প্রিংয়ের আকার ঠিকই চেঞ্জ করছেন, কিন্তু সে প্রিভিয়াস পজিশনে যে যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে তার প্রিভিয়াস পজিশনে যখন যাবে তখন কিন্তু তার একটা স্মরণ হবে এবং এই স্মরণটা বল প্রয়োগের বিপরীত দিকে হবে। যেহেতু তার বল প্রয়োগের বিপরীত দিকে হইতেছে সেই কারণে এফ সমানুপাতিক মাইনাস এক্স। সো এটাই হচ্ছে হুকস ল। এখন আমি সিম্পল হারমোনিক মোশন যেটা শিখেছি মাত্র আমরা, সেটা কিছু আমরা ক্যারেক্টারিস্টিক দেখব। একটা হচ্ছে রিস্টোরিং ফোর্স যেটা, ফর এক্সাম্পল আমি মাত্রই বললাম হুকস ল এর কথা। হুকস লতে যখন আমি বল প্রয়োগ করি তখন একটা বিকৃতি হয়, অ্যান্ড দেন বিকৃতি থেকে সে প্রিভিয়াস পজিশনে ফেরত আসে। এখন রিস্টোরিং ফোর্স হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিস্টোরিং ফোর্স বলতেছে, রিস্টোরিং রিস্টোরিং ফোর্স বলতেছে যেই ডিরেকশনে বলটা প্রয়োগ করা হবে তার অপোজিট ডিরেকশনে একটা ডিসপ্লেসমেন্ট হয়। তো এটাকেই রিস্টোরিং ফোর্স বলা হইতেছে, এবং এফ সমানুপাতিক মাইনাস কে এক্স। মাইনাস কীভাবে আসলো এখানে, আমরা কি বলছিলাম এফ সমানুপাতিক মাইনাস এক্স। তো সমানুপাতিক সরানোর জন্য আমি একটা ধ্রুবক আনবো, সেই ধ্রুবনুপাতিকে আমি কে নাম দিলাম অ্যান্ড দেন এক্স, আর এখানে মাইনাস তো অবশ্যই থাকবে। সো এখানে এই এফটাই হইতেছে রিস্টোরিং ফোর্স বলা হইতেছে। তো আরেকটা হচ্ছে অসিলেটরি মোশন বেসিক্যালি একটা মোশন যেটা প্রিভিয়াসলি আমি যে সিম্পল হারমোনিক মোশন বলছি সেটার সাথেই মিল আছে। সেটা হচ্ছে যে একটা মোশন কনস্ট্যান্টলি রিপিট করতে থাকে এবং তার যেই স্থিতিশীল অবস্থা সেইখানেই সেটার মধ্যে দিয়ে মুভ করতে থাকে। বা আমরা প্রিভিয়াসলি জেনে আসছিলাম, আমরা এইচএসসির সময় জেনে আসছিলাম অসিলেটরি মোশন বা দোলন মোশনে হয়তো। সো অ্যাক্সেলারেশন সেকেন্ড, এটা ছিল সেকেন্ডটা, অ্যান্ড থ্রিন হচ্ছে অ্যাক্সেলারেশন বলতেছে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের, ফর এক্সাম্পল এই ছবিতেই দেখেন, এই ছবিতে কি হইতেছিল, এই বস্তুটা কনস্ট্যান্টলি তার স্থিতিশীল অবস্থার দিকে আসার চেষ্টা করতেছিল, অর্থাৎ তার যেই ত্বরণটা স্থিতিশীলতার দিকে ছিল। এটাই হতেছে অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইন সিম্পল হারমোনিক মোশন। এখানে ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে যে থেটা মুভ হইতেছে অ্যাঙ্গুলার আকারে, সেটা হইতেছে, এখানে যে তার থেটা মুভ হইতেছে এটাই হইতেছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর থার্ড হইতেছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। সো আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা সম্পর্কে আরও ডিটেলসে পরে জানবো। আপাতত আপনারা ইকুয়েশনটা দেখেন, উইচ ইজ বেসিকলি এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস সাই। এখানে সাইটা হইতেছে আদি অবস্থা, সে আদি অবস্থার থেটার মানটা, টি হইতেছে তার কত সময় অতিক্রমকারী, আর এইটা হচ্ছে এক্স বেসিকলি। সো এই জিনিসটা সম্পর্কে আমরা আরও ডিটেলসে যাবো। এটা সম্পর্কে একটা ডেরিভেশন আছে CO2, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে শিখবো। আর অ্যাম্পলিটিউড তো আমরা প্রিভিয়াসলি শিখছি, একটা সিম্পল মনে করেন একটা ওয়েভের ভিতরে যখন তার এই সর্বোচ্চ ইয়া থেকে ক্রেস্টের পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি। আরেকটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল।
একটা বস্তুকে মনে করেন এখানে এই ছবিটাতে ফেরত আসি, মনে করেন তার এখান থেকে এই পয়েন্টে একটা যখন এই পজিশন আবার ফেরত আসলো, তখন কি হলো, একটা অসিলেশন পূরণ হলো। এই যে একটা অসিলেশন পূরণ হতে তার যে সময় লাগছে, এটাকে আমরা টাইম পিরিয়ড বা একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে একটা সময় লাগলো বা একটা পর্যায় লাগলো, একটা যে লাগলো, তাকে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলি। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে যে প্রতি সেকেন্ডে কত, প্রতি সেকেন্ডে কত সংখ্যক দোলন দেওয়া হয়। ফর এক্সাম্পল, সে 1 সেকেন্ডে একটা সম্পূর্ণ দোলন দিতে পারলো, আরেক সেকেন্ডে সে কয়টা দিতে পার, 1 সেকেন্ডে হয়তো একটা দোলন না দিয়ে সে 2টা দোলন কমপ্লিট করলো বা 3টা দোলন কমপ্লিট করলো, সেই ক্ষেত্রে সেটা হবে তার ফ্রিকোয়েন্সি। এখন ফেজ কি? ফেজ হচ্ছে যে আপনার মনে করেন একটা, আচ্ছা, মনে করেন আপনার কাছে একটা আছে, এরকম একটা ওয়েভ আছে। এখন এই একটা টি সময় এই ওয়েভের কোন পজিশনে আছে, টি সময়ে এই ওয়েভটা কোন পজিশনে আছে এবং এটার ডিরেকশনটা কোন দিকে, সেটাকে আমরা দশা দ্বারা প্রকাশ করি। সো সেটাকে আমরা ফেজ বা দশা বলা হয়। তো আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে দেখছি, এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স কথা বলা হয়েছে, অসিলেশন মোশন বলা হয়েছে, অ্যাক্সেলারেশন মোশন হচ্ছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, অ্যান্ড আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস সাই। আর অ্যামপ্লিটিউড বিস্তার নিয়েও বলছি, পর্যায়কালও বলা হয়েছে, ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দেন ফেজ তো বললাম আমি। এনার্জি কনজারভেশন। সো এনার্জি কনজারভেশন হইতেছে যে একটা অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যখন একটা এনার্জি থাকবে, তার একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। সো এই ক্ষেত্রে এদের কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জির যোগফল, সেক্ষেত্রে একটা কনজারভেশন বা এনার্জি কনজারভেশন আছে, যেটা সম্পর্কে আমরা পরে আর কি পুরো ডিভিশন দেখবো এবং সেখানে কমপ্লিটলি ডিসক্রাইব করা হবে ম্যাথমেটিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি। সো ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনও এটা রয়েছে, অ্যাক্সেলারেশন আমরা প্রিভিয়াসলি বলছি। সো এই সব কিছু টাইম পিরিয়ড এবং ফেজে হচ্ছে ডিসপ্লেসমেন্টের উপর নির্ভরশীল, এবং আমরা পরে ম্যাথমেটিক্সে এই ক্যারেক্টারিস্টিকগুলো ডিটেলসে জানবো। তো আপাতত এটা ছিল বেসিক আর কি। সো এখন আমরা ভাইব্রেশনের কিছু ভ্যারিয়েন্স দেখবো। একটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। এখন ড্যাম্পড ভাইব্রেশনটা কি, আগে ভাইব্রেশনটা কি সেটা আমি বলি। সো ভাইব্রেশন হচ্ছে এক টাইপের অসিলেশন যেটা খুবই হাই ফ্রিকোয়েন্সির হয়। তো ড্যাম্পড ভাইব্রেশন হচ্ছে এমন একটা অসিলেশন যেটা থ্রু আউট টাইম এবং সময়ের সাথে যেটা এনার্জি লসের কারণে কনস্ট্যান্টলি ডিক্রিজ হতে থাকে। সো মনে করেন আপনার কাছে এরকম একটা ভাইব্রেশন আছে। সো গ্রাফটা কিরকম হবে তার, ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন বাই দ্য ওয়ে 3 থেকে 4 টাইপের হয়, যেটা আপনারা হয়তো স্লাইডে দেখে থাকবেন। আপনারা চাইলে নামগুলো দেখে রিসার্চ করতে পারেন, বাট ওখান থেকে বেশি একটা কোশ্চেন আসে না। সো নর্মালি আমরা কি জানি, একটা ওয়েভ হয় এরকম কনস্ট্যান্টলি সেম হয়ে থাকে। সো ড্যাম্পড ভাইব্রেশন হতেছে যে যখন এনার্জি লসের কারণে বেসিক্যালি এটা আস্তে আস্তে কমতে থাকে, এটার ইয়াটা অ্যামপ্লিটিউডের মানটা, এর মানটা কনস্ট্যান্টলি কমতে থাকে, অ্যান্ড একসময় কমতে কমতে এটা জিরোর কাছে আসে সময়ের সাথে। তো এটাই হতেছে একটা ড্যাম্পড ভাইব্রেশন। আরেকটা টাইপের আমরা নতুন ইয়া শিখবো ওয়েভ, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। তো প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে কি, তো একটা প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে যেই ওয়েভটা এনার্জি ট্রান্সফর্ম করে এক পয়েন্ট থেকে আরেক মাধ্যমে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে একটা মিডিয়ামের মাধ্যমে, কিন্তু কোনো আহ, ট্রান্সফার করে না, কোনো ম্যাটার ট্রান্সফার করে না। তো এটা কি প্রোগ্রেসিভ ওয়েভ বলে। এখন এটা দুই টাইপ আছে, একটা স্ট্যান্ডিং, একটা প্রোগ্রেসিভ ওয়েভ। সো আপনারা চাইলে এটা ডিটেলস নিজেরা দেখতে পারেন, বাট এখান থেকে কোশ্চেন আসতে গেলে বেসিক্যালি একটা সংজ্ঞা আসবে। সংজ্ঞা যদি বলে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে প্রোগ্রেসিভ ওয়েভ ইজ এ টাইপ অফ ওয়েভ দ্যাট ট্রান্সফার্স energy from one point to another point through a medium without the transfer of matter. So এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। অ্যান্ড আমরা একটা কনসেপ্ট শিখবো, একটা ওয়েভের বিভিন্ন ফেজ। সো মনে করেন আপনার কাছে একটা ওয়েভ আছে, মনে করেন আপনার কাছে এরকম একটা ওয়েভ আছে যে ওয়েভটা কনস্ট্যান্টলি যেতেছে। সো এখন এটার ফেজ কি, এখন এটার ফেজ বলতেছে যে কোনো একটা টি সময়ে কোনো একটা ওয়েভের যেই অবস্থানে আছে, সে যেই ডিরেকশনে যেতেছে বা যে সে পজিশনে আছে, সেটা ডিসক্রাইব করে, সেটাই হইতেছে তার ফেজ বলা হইতেছে। এটাকে থেটা দ্বারা প্রকাশ করা হয়। এই থেটার মান ডিগ্রিও হতে পারে, রেডিয়ানও হতে পারে। থেটা ছাড়াও আমাকে সাই দ্বারা প্রকাশ করা হয়। সো এটা রেডিয়ানও হতে পারে, ডিগ্রিতেও হতে পারে, এবং এই ফেজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার ম্যাথে জিনিসটা খুবই কাজে আসবে। সো আরেকটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ এ ওয়েভ। অ্যামপ্লিটিউড অফ এ ওয়েভ আমি প্রিভিয়াসলি বলছিলাম। সো জিনিসটা আমি একটু ইয়াতে বলি। সংজ্ঞা অনুযায়ী এখানে দেওয়া আছে যে অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। সো মনে করেন আপনার যে ওয়েভটা আছে, এই ওয়েভ সরি এই ওয়েভটার এই পয়েন্টে তো সে স্থিতিশীল অবস্থায় আছে, তাই না? সে প্রথমে কি হয়, আমরা যখন একটা পেন্ডুলাম দেখছিলাম, সেটা প্রথমে স্থিতিশীল থাকে। সো স্থিতিশীল থাকা অবস্থায় থেকে সে সর্বোচ্চ যে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা হয়, অর্থাৎ এখান থেকে যে সে এই জায়গায় আসে, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হয় বা ক্রেস্টে যে পৌঁছায়, এই ক্রেস্টে যে দূরত্বটা থাকে, যে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা হয়, সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি।
সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে অ্যামপ্লিটিউড বলি। সো এখানেও আমি বলছিলাম যে এটা স্থিতিশীল অবস্থায় থাকে, স্থিতিশীল অবস্থায় থেকে সে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে আসে। এই ডিস্টেন্সটাকে তো অ্যামপ্লিটিউড বা এ দ্বারা প্রকাশ করা হয়। তো এটাই ছিল আপনার সিম্পল ওয়েভ এবং অসিলেশন চ্যাপ্টারের বেসিক সব CO1 এর কনসেপ্ট। এখান থেকেই সাধারণত আপনার কোশ্চেন আসতে পারে CO1 এর বিভিন্ন। আরেকটা আসতে পারে ওয়েভলেন্থ আসতে পারে। ওয়েভলেন্থ বেসিক্যালি আমি যেটা প্রিভিয়াসলি বলছিলাম যে এটা ২টা পয়েন্ট, ২টা ক্রেস্টের যেই ডিসটেন্সটা থাকে সেই ডিসটেন্সটাকে ওয়েভলেন্থ বলা হয়। এছাড়া এখন এই চ্যাপ্টারের CO1 বেশি একটা কঠিন না। প্রবলেম হতে পারে আপনাদের CO2 এবং CO3 অর্থাৎ ডেরিভেশন এবং ম্যাথে। সো ডেরিভেশনগুলো আমরা এখন দেখব। আশা করি আপনারা বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।